ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। খালাসে দীর্ঘতির চক্রে রমজান ঘিরে আমদানি করা পণ্য, দীর্ঘসূত্রতায় জরিমানা গুনছে মাদার ভেসেল কর্তৃপক্ষ। খোলা বাজারে ভোগ্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা। ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি সাফারার জনগণ, কারণ এই যে কস্ট সেটা কিন্তু প্রোডাক্টের উপরে ইনক্লুড হয়ে যাবে। চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 2 কূপের গ্যাস। প্রতিদিন মিলবে 35 থেকে 40 মিলিয়ন ঘনফুট। গ্রীষ্মে বাড়তি চাহিদা মেটাতে কাজে লাগানোর আশা পেট্রো বাংলার। আমরা তো এটার উপরে ভরসা করে থাকি। দেখুন আমার কার্ড আমি পাই নাই। ওয়ার্ড কাউন্সিলর অফিস দ্রুত অ্যাক্টিভিশন না সম্পাদন করে ডিলাররা পণ্য বিক্রি করতে ব্যাহত হবে। গরিব আসল নাকি নকল, টিসিপির সুবিধাভোগী বাছাইয়ের জটিলতায় আটকে স্মার্ট কার্ড বিতরণ। সক্রিয় হয়নি 82%। চালুতে বিলম্বের দায় সিটি কর্পোরেশনের কাঁধে। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। ডিসেম্বরকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বেশি দেরি হয়ে যাবে বলেও জানিয়েছেন ইসি আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত আকারে স্থানীয় সরকারের ভোট করা হবে। এখনও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে ব্রিফিং করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আসছে ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল নিজেদের বার্তা। তবে সরকার চাইলে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট প্রত্যাশা করেন তারা। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন উন্নয়ন সহযোগীরা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সহ ইসিকে নানা কাজে সহযোগিতা করছে ইউএনডিপি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হলে সুযোগ পাবে ফ্যাসিবাদীরা। সংস্কারের কথা বলে নির্বাচন আয়োজনে দেরি দেশের মানুষ মানবে না জানিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বিএনপি চায় না বলেও জানান নেতারা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পাওয়ার কথা জানান বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাজধানীর কমলাপুরে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, গত 16 বছরে ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন ভোটাররা। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। সবাই মাথা বের করবে,
আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে। দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদ। এই নির্বাচনকে আরো পেছানো হয় তাহলে আমরা ধরে নেব সেই পরাজিত ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্যই নির্বাচন পিছানো হচ্ছে। এদিন সকালে নোয়াখালীর সেনবাগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিশ্চিহ্ন করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই দেশের মূল সংস্কার কাজ পরিচালনা করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৩ থেকে ৪ মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে ঘোষণার আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১ সপ্তাহের মধ্যে ১,২১৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার মধ্যে ৩ থেকে ৪টির রায় ঘোষণা হবে আগামী অক্টোবরের মধ্যে। এই আদালতে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মনোভাব না দেখালেও তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাবে সরকার। পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। ইন্টারপোল রেড অ্যালার্ট এখনো জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। এদিকে আওয়ামী লীগ সরকার আমলে হওয়া প্রায় ১৬,৫০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে ২-১ দিনেই ৫৩টি এবং ১ সপ্তাহের মধ্যে ১,২১৪টি গায়েবী মামলা প্রত্যাহারের কথা জানান আইন উপদেষ্টা। ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতার কারণে করা ৩৯৬টি মামলার মধ্যে ৩৩২টি এরই মধ্যে প্রত্যাহার হয়েছে জানিয়ে ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বলে জানান ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির সূচকে আরও অবনতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় লাল সবুজের অবস্থান 14তম। টিআইবি বলছে, আওয়ামী লীগের আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় অবাধে লুটপাট ও অর্থ পাচারের প্রভাব পড়েছে এবারের অবনমনে। ৬,০০০ টাকায় বালিশ, ৩৭ লাখ টাকায় পর্দা, ১৫,০০০ টাকার পাইপ কাটার কেনা হয়েছে ৯৩ লাখ টাকায়। বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে কেনাকাটায় হয়েছে এমন হরিলুট। ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচারের তথ্য এসেছে অর্থনীতির শ্বেতপত্রে। দুর্নীতি ও অর্থ পাচারের প্রভাব পড়েছে টিআই এর বৈশ্বিক দুর্নীতির ধারণার সূচকে। বিশ্বের ১৮০টি দেশ নিয়ে মঙ্গলবার প্রকাশিত দুর্নীতি সূচকে বার্লিন ভিত্তিক সংস্থা টিআই বলছে, দুর্নীতির বৈশ্বিক সূচকে ঊর্ধ্বক্রম অর্থাৎ ভালো থেকে খারাপ অনুযায়ী বাংলাদেশের অবস্থানের 2 ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, আর খারাপ থেকে ভালো অর্থাৎ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৪৯ থেকে ১৫১তম অবস্থানে আমাদের এবারের স্কোর।
আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম। 72 স্কোর নিয়ে ঊর্ধ্বক্রম তালিকায় 18তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। 17 স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে কেবল আফগানিস্তান। টিআইবি বলছে দুদক সহ দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধচার পুরস্কার দেয়, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু তাকে ফিরে আর পাই না। বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এছাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচারের গন্তব্যস্থল সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াও দুর্নীতির সূচকে ভালো অবস্থানে রয়েছে বলে জানায় টিআইবি। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ সাবেক ও বর্তমান অন্তত 25 জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানালেন, তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও বিঘ্নিত হবে না অনুসন্ধান। এদিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সম্প্রতি অপ্রদর্শিত অর্থের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান নেতৃত্বে একটি দল। তবে অভিযানে কিছু না পেয়ে ফিরতে হয় খালি হাতে। এরপরেই সামাজিক মাধ্যম ফেসবুকে লেখালেখির অভিযোগে এবং বাংলাদেশ ব্যাংকের নালিশের মুখে তদন্ত কর্মকর্তা সাইমুজ্জামানকে সরিয়ে দেয় দুদক। যদিও বর্তমানে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, শেয়ার বাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া, রিজার্ভের অর্থ তছরূপ সহ বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান 25 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। দাবি করছে কর্মকর্তার বদলিতে কাজে কোনো প্রভাব পড়বে না। আমরা আমাদের কর্মকর্তাকে আমরা বলেছি, প্রত্যাহার করেছি। আমরা কিন্তু বলি নাই যে আমাদের অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রম যেভাবে আছে অনুসন্ধান কার্যক্রম চলমান থাকবে। মঙ্গলবার 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 296 কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সারা দেশে পৌরসভায় প্রায় 4.5 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 285টা পৌরসভা যেহেতু আছে, এটা যাচাই বাছাই করে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে বিতর্কিত নীতিমালাতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা শিক্ষার্থীদের সংকট কাটাতে এমন পদক্ষেপ বলছে প্রশাসন। রমজান ঘিরে কয়েক লাখ মেট্রিক টন পণ্য আমদানি হলেও মাদার ভেসেল থেকে খালাসে দেখা দিয়েছে ধীর গতি। এ অবস্থায় নদী ও সাগরে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হওয়া পণ্য বোঝাই লাইটারেজ জাহাজগুলোর বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার 45 থেকে 47টি মাদার ভেসেল পণ্য খালাসের অপেক্ষায় থাকলো। তার বিপরীতে লাইটারের জাহাজ বরাদ্দ করা হয়েছে মাত্র 47টি। অথচ আমদানি করা পণ্য দ্রুত বাজারে পৌঁছাতে প্রতিদিন 100 বেশি লাইটারের জাহাজ প্রয়োজন। লাইটারের সংকট আছে বর্তমানে, এটা গত সপ্তাহ দিন খুব তীব্র আকার ধারণ করছে। চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকার নারায়ণগঞ্জ সহ বিভিন্ন নৌ রুটে চলাচলের জন্য প্রায় 1,500 লাইটারের জাহাজ রয়েছে। প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনের জন্য 550 টাকা ভাড়া আদায় করে লাইটারেজ জাহাজ মালিক। অবশ্য বড় বড় শিল্প গ্রুপগুলোর নিজস্ব লাইটারি সিস্টেম রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে প্রথমে পণ্য খালাস করা হয় এইসব লাইটারের জাহাজে। এরপর লাইটারের জাহাজগুলো পণ্য ডেলিভারি দেয় বিভিন্ন নদী বন্দর এবং ঘাটে। কিন্তু অভিযোগ উঠেছে পণ্য ডেলিভারি না দিয়ে লাইটারের জাহাজগুলো নদী এবং সাগরে ভাসমান গুদাম হিসাবে ব্যবহার হচ্ছে।
স্ক্র্যাপ লোহা, সার, কয়লা, সিমেন্ট ক্লিংকের, পাথর ছাড়াও ভোগ্যপণ্য পরিবহনে ব্যবহার হয় এসব লাইটারের জাহাজ। কিন্তু লাইটারের জাহাজগুলো খালাস শেষে ফিরে না আসায় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে ধীরগতি নেমে এসেছে। আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি তারা বিভিন্ন গোডাউনে বা বিভিন্ন গন্তব্যে তারা যেন জাহাজগুলি তাড়াতাড়ি খালি করে এবং অটোমেশনভাবে তারা খালি করে। লাইটারের জাহাজ সংকটের কারণে বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের অবস্থানের সময় ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে প্রতিদিন 10 থেকে 15,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে জাহাজগুলোকে। জাহাজগুলি দ্রুত খালি করে দিলে চিটাগাং পোর্ট আমাদের মাদার শিপের আর ড্যামারিজ থেকে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাওয়ার থেকে সেফ হবে। ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি সাফারার জনগণ, কারণ এই যে কস্ট সেটা কিন্তু প্রোডাক্টের উপরে ইনক্লুড হয়ে যাবে। এই অবস্থায় নদী এবং সাগর পয়েন্টে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হয় পণ্য বোঝা লাইটারের জাহাজগুলোর বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। নৌ পরিবহন অধিদপ্তর, BIWTA, কোস্টগার্ড এবং নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গভীর সাগরে অবস্থান নিয়ে প্রতিদিন অন্তত 4টি লাইটারের জাহাজে পণ্য খালাসের সক্ষমতা রয়েছে বিদেশি মাদার ভেসেলগুলোর, কিন্তু এখন মাত্র 1টি লাইটারে তারা পণ্য বোঝাই করতে পারছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সিলেট 10 ও বেগমগঞ্জ 4 ওয়েস্ট কূপের গ্যাস। দুটি কূপ থেকে দিনে গ্যাস মিলতে পারে 35 থেকে 40 মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার আশা গ্রীষ্মে গ্যাস বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে এই উদ্যোগ। সংকট সামলাতে জ্বালানি অনুসন্ধানে আরও জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত সিলেটের নতুন এই অনুসন্ধান কূপ আশা জাগায় সংকটে ধুঁকতে থাকা দেশের জ্বালানি খাতে। 2023 সালের নভেম্বরে সিলেট 10 কূপে সন্ধান মিলে তেল গ্যাস 2 ধরনের জ্বালানিরই। তবে পাইপলাইন না থাকায় 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল কূপটির গ্যাস এখনো যুক্ত করা যায়নি জাতীয় গ্রিডে। নতুন পাইপলাইন বসাতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি পেতে বিলম্ব সহ বেশ কিছু বাধা। তবে সেসব পেছনে ফেলে 6 ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। পেট্রোবাংলার আশা চলতি মাসে গ্যাস সঞ্চালন হবে নতুন এই পাইপলাইনে, যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা যাবে 20 থেকে 25 মিলিয়ন ঘনফুট গ্যাস। পাইপলাইন বসাতে যে দেখা গেল যে রোডসের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে ডিচ, ওখানে আবার গ্রামবাসী মাছ চাষ করেছেন, তো ওগুলি আবার সলভ করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে রোডসের এক্সটেনশন হবে, তখন রোডসের পারমিশন নিতে হচ্ছে। আশা করি যে ফেব্রুয়ারি লাস্ট উইকে আমরা একটা রেজাল্ট পাবো। উদ্বোধনের ডেট পেয়ে যাবেন ফেব্রুয়ারি শেষে। শুধু তাই নয়, চলতি মাসেই পাইপলাইন নির্মাণ শেষ করে বেগমগঞ্জ 4 ওয়েস্ট উন্নয়ন কূপের গ্যাসও জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা, যেখান থেকে উৎপাদন হতে পারে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। সব মিলিয়ে চলতি মাসে অভ্যন্তরীণ উৎস থেকে দৈনিক 40 মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান বাড়াতে চাই পেট্রোবাংলা। গরম আসার আগে যা কিছুটা হলেও হাঁফ ছাড়ার আশা জাগাচ্ছে জ্বালানি খাতে। এখানে ঘাটতি মেটানোর একটা সুযোগ আছে। এটা খুব একটা বড় পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে কমে যাওয়ার যে ধারাটা, সেটাকে হয়তো কিছুটা মানে ধীর স্থির রাখবে। এই কারণে আরও বেশি পরিমাণ কূপ খনন করে এই ধারাটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। সিলেট 10 কূপ সম্ভাবনা জাগানোই সেখানে নতুন করে আরও কূপ খননের লক্ষ্য ঠিক করেছে পেট্রোবাংলা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মঙ্গলবার ঢাকায় বিমস্টেকের সদর দফতরে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। 4 এপ্রিল বিমস্টেকের সম্মেলনে 2 প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের দেখা হলেও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এখনও অনিশ্চিত। আগামী সম্মেলনে বাংলাদেশ বিমস্টেকের সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও জানান সংস্থাটির মহাসচিব। ইন্দ্রমণি পাণ্ডে বলেন, সদস্য দেশগুলোর দ্বিপাক্ষিক বিষয়ে বিমস্টেকের এজেন্ডা না, তবে এরকম সম্মেলন সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকে। এ সম্মেলনে আরও যোগ দেবেন সদস্য রাষ্ট্র থাইল্যান্ড, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
ব্যাংককে বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করছে দুই দেশের উপর। বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আমরা কাজ করি না, বরং এই অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ সহ নানা স্বার্থে কাজ করি। কিন্তু এই প্ল্যাটফর্ম সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ অফ অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিশ্বব্যাপী USAIDর কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে। মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। ফ্লাইটের টিকিট ভাড়া বৃদ্ধি রোধে 10টি নির্দেশনা দিয়েছে, পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুকিংয়ের 3 দিনের মধ্যে টিকিট ইস্যু করা, সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা, ওয়ার্ক ভিসাধারী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ রাখে কয়েকটি উল্লেখযোগ্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রের সুপারিশগুলো শিগগিরই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। এদিকে এক বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ অ্যাটাব জানিয়েছে, ইতিমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট ভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাড়তি খরচ করে বানানোর পরও ঢাকার 2 সিটিতে সক্রিয় হয়নি টিসিবির 82% স্মার্ট ফ্যামিলি কার্ড। টিসিবি বলছে এর পুরো দায় নিতে হবে সিটি কর্পোরেশনকে। আর সিটি কর্পোরেশন অজুহাত দিয়েছে জনবল সংকটের। এদিকে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই বাছাইয়ে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে টিসিবির ফ্যামিলি কার্ড তৈরিতে দুর্বৃত্তায়ন হয়েছে। সরকার পরিবর্তনের পর থেকেই এমন দাবি করে আসছেন উপদেষ্টারা। এর জেরে গত মাসে স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে বন্ধ রাখা হয় ভর্তুকি মূল্যে সংস্থাটির বিক্রয় কার্যক্রম। এদিকে যতগুলো ফ্যামিলি কার্ড স্মার্ট করা হয়েছে সেগুলো বিতরণেও দেখা দিয়েছে ধীরগতি, যার কারণে বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগীরা। নতুন কার্ডের মাল শুরু হবে জানুয়ারি মাসের থেকে, কিন্তু এখন আমার কার্ড আমি পাই নাই, আমারও ফোন দেয় নাই। আমরা তো এটার উপরে ভরসা করে থাকি, তারপরে এই কার্ড দিয়ে প্রত্যেকবার মাল নিতেছি, এবার নতুন করে ঝামেলা হয়ে গেছে। কি এর মেসেজ যাইবো তারপরে দিব। যেহেতু স্মার্ট কার্ড হচ্ছে এই পর্যন্ত স্মার্ট কার্ডের এরকম আসলে কার্ডদারি পাওয়া যাচ্ছে না। টিসিবির তথ্য বলছে ঢাকার 2 সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের জন্য বরাদ্দ রয়েছে 13,08,135টি স্মার্ট ফ্যামিলি কার্ড। এর মধ্যে গেল 5 ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি হয়েছে 6,57,328টি। প্রতিটি কার্ড তৈরিতে 19 টাকা করে, মোট খরচ 1,24,89,000 টাকা। বিশাল খরচে এসব কার্ডের মধ্যে সক্রিয় বা পণ্য কেনার উপযোগী হয়েছে মাত্র 18% কার্ড। এর মধ্যে আবার উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 4 ও 5 এর 16টি ওয়ার্ডের 1,04,505টি কার্ডের মধ্যে সক্রিয় হয়েছে মাত্র 2টি। টিসিবি বলছে প্রস্তুত হওয়া সব কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সক্রিয় কার্ডের উপকারভোগীদের পণ্য দিতেও প্রস্তুত সংস্থাটি। তাহলে সক্রিয় হচ্ছে না কেন? এর দায়ী বা কার? ফ্যামিলি কার্ড যাদের কাছে অ্যাক্টিভেশনের দায়িত্ব, অর্থাৎ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং স্থানীয় পর্যায়ে টিওনো অফিস, যাদের এটা অ্যাক্টিভেশন করার দায়িত্ব, তারা যদি সঠিক সময় দ্রুত অ্যাক্টিভেশন না সম্পাদন করে ডিলাররা পণ্য বিক্রি করতে ব্যাহত হবে। আমরা ইতিমধ্যেই জানুয়ারি মাসের পণ্য সারা বাংলাদেশে ডিলারদের কাছে পৌঁছে দিয়েছি। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় করা যাদের দায়িত্ব সেই কর্তারা বলছেন, জনবল সংকটের কারণে নিম্নআয়ের মানুষকে সরকারের দেয়া সুবিধা পৌঁছে দিতে পারছেন না তারা। ওইটা 8,000 কার্ড আর জন্মমৃত্যু নিবন্ধনের অগ্রাধিকার, ওইটাও অগ্রাধিকার, কিন্তু আমার একজন লোক দেন অথবা একটা কম্পিউটার দেন। অন্যান্য যারা পারছে তারা কেন করতেছে না, এই প্রশ্ন আমারও, এবং তাদেরকে আমি
বলবো যে তারাও যেন এই কাজগুলো অন্য কাজের পাশাপাশি করে। এদিকে সরকার পরিবর্তনের পর থেকেই টিসিবির ভুয়া সুবিধাভোগী বাদ দিতে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। এ অবস্থায় সুবিধাভোগী নির্বাচনে সরকারকে কার্যকরী রোল মডেল তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একটা প্রসেস তাদেরকে বের করে নিয়ে আসা উচিত যে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা করি তাহলে এই জায়গাতে ভবিষ্যতেও আপনার দুর্নীতি করা সম্ভব না বা রাজনৈতিক বা স্বজনপ্রীতির হওয়ার সম্ভাবনা নাই। কোন উপকারভোগী যেই দলেরই যেই মতেরই যেই ধর্মের যেই বর্ণেরই হোক না কেন পাওয়ার জন্য নির্বাচিত যোগ্য ব্যক্তি হন, নাগরিক হিসেবে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রকৃত সুবিধাভোগী নির্বাচন জটিলতায় যখন ধীরগতি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে, তখন কার্ড ছাড়াই ট্রাকে করে সবার জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। নদীতে ঘুরপাক খাচ্ছে বগুড়া বিসিকের দ্বিতীয় শিল্প পার্ক। অনুমোদনে ঝুলে আছে একনেকে। 4,000 কোটি টাকার বিনিয়োগ আটকে থাকার দাবি ব্যবসায়ীদের। দেশ বিরোধীদের মোকাবেলা করতে সব রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আমাদেরকে যদি বারবার ঘায়েল করবার চেষ্টা করা হয়, মনে রাখবেন বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার দাবি নিয়ে অধিকার নিয়ে আমরা বসবাস করি। ফ্যাসিবাদের দোসর ভিনদেশী ক্রীড়ামক ইসলাম বিরোধী অপশক্তি এর সকল রসুনের গোড়া এক জায়গায়। বিগত সময়ের তদন্তে বাধা দেয়া, পরিকল্পিতভাবে আলামত নষ্টের তথ্য প্রমাণ পেয়েছে সাগর রুনির হত্যা মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স। হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। রুনির ভাইয়ের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের কেউ জড়িত বলেই তদন্তে বাধা দেওয়া হয়। এদিকে 13 বছরেও হত্যার বিচার না হয় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। 13 বছরেও অন্ধকারে ঘেরা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার, মেহেরুন রুনি হত্যা রহস্য। উচ্চ আদালতের নির্দেশে টাস্ক ফোর্স গঠনের পর তদন্তে আলো পড়তে শুরু করেছে। আশার আলো দেখতে শুরু করেছেন মেহেরুন রুনির পরিবারও। 13 বছর পূর্তিতে হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই, মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সারওয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত সরকারের আমলে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা সৃষ্টি করা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হয় মামলার আলামত। জড়িতদের অনেককেই টাস্কফোর্স চিহ্নিত করতে পেরেছে বলেও জানান আইনজীবী। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। রুনির ভাই নওশের রোমানের অভিযোগ, বিগত সরকারের কেউ জড়িত বলেই সে সময় তদন্তে বাধা সৃষ্টি করা হয়। রুনির একমাত্র সন্তান মেঘ বলছেন, এবার তারা আশাবাদী। বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না। এই সবগুলো থেকেই আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে টাস্কফোর্সের। এদিকে হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি, বিস্ফোরক মামলা বাতিল,
তদন্ত কমিশন পুনর্গঠন সহ এবার ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করলেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরের মধ্যে সরকার দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে থাকা স্বজনকে ছাড়া ১৬ বছর ধরে করুণ দিনাতিপাতের অভিজ্ঞতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। দ্রুত ফিরে পেতে চান স্বজনকে। অনেক রোগে আক্রান্ত হয়ে রয়েছে, আজকে ১৭ বছর ধরে জেলে আক্রান্ত হয়ে রয়েছে, জেলে বন্দী হয়ে রয়েছে। আমি যে মা হইয়া কেন কিছু পারতেছি না। আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আমি আমার বাবার হাতটা একটু দেখতে চাই। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, তাদের অনেকেই অপরাধ না করেও জেল খেটেছেন। একই সাথে সাজার মেয়াদ শেষ হলেও এখনো কারাবন্দী অনেকে। আপনারা যারা আজকে ক্ষমতায় বসে আছেন, আপনারাও জানেন এই বিডিআর যারা এখানে উপস্থিত আছে আমরা সব নিরপরাধ। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, বন্দীদের মুক্তি এবং বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরেন বিডিআর কল্যাণ পরিষদ। চলমান থাকবে, আপনার সেনাবাহিনী, আপনার বিজিবি, আপনার পুলিশ আমাদেরকে ঠেকাতে পারবেন না। আন্দোলনের সংহতি জানিয়ে দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নিতে সময় বেঁধে দেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সমর্থন করি। আপনি যত দ্রুত সম্ভব এই বিডিআরদের সঠিক বিচারের দিকে নিয়ে যাবেন। 12টার মধ্যে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর আগে গত 9 জানুয়ারি 6 দফা দাবিতে আন্দোলনে নেমেছিল বিডিআর কল্যাণ পরিষদ। তদন্ত কমিশন গঠন ও বিশেষ আদালতে বিচার শুরুর পর স্থগিত করা হয়েছিল আন্দোলন। পরে 9 জানুয়ারি জামিন পান 2 শতাধিক সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2015-2017 সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 2022 সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী আবারও শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ উঠেছে সাবেক উপাচার্য আব্দুস সোবহান তার মেয়ে ও জামাতাকে চাকরি দিতে যোগ্যতা শিথিল করে নীতিমালা পরিবর্তন করেছিলেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন চলমান শিক্ষক সংকট কাটাতেই আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হয় 2015 ও 2017 সালে। এতে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলে সিজিপিএ কমিয়ে 3.25 এবং মেধাক্রমের শর্ত তুলে দেয়া হয়। অভিযোগ উঠেছে সাবেক উপাচার্য আব্দুস সোবহান তার মেয়ে ও জামাতাকে চাকরি দিতেই যোগ্যতা শিথিল করে নীতিমালা পরিবর্তন করেছিলেন। পরে 2022 সালে আগের নীতিমালা আবারও পরিবর্তন করে সিজিপিএ 3.5 এবং মেধা তালিকায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার শর্ত যুক্ত হয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার ও আইনি জটিলতা দূর হলে 2022 সালের নীতিমালা অনুযায়ী 2023 সালের বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এটা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয়েছে, একদম আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটা করা হয়েছে, যেটা ইউজিসিকে অবহিত করা হয়েছিল। এদিকে বর্তমান নীতিমালার বিরোধিতা করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা জানান আওয়ামী লীগ সরকার আমলের নীতিমালা ও বিজ্ঞপ্তিতে যোগ্য শিক্ষক নিয়োগ সম্ভব নয়। আমরা ভয় পাই যে ওই ফ্যাসিস্টের ভূতই আবার চেপে বসছে কিনা, মেধাবীরা আবার বঞ্চিত হবে কিনা। অল ইউনিভার্সিটির শত শত শিক্ষক এমন আছে যাদের ন্যূনতম যোগ্যতা নাই পাঠদানের, তাদের এরা হচ্ছে এই নিয়োগ বাণিজ্যের ফসলগুলা। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেখানে একটা সংস্কার আসা প্রয়োজন, নতুন করে নীতিমালা প্রণয়ন প্রয়োজন। শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে চলমান শিক্ষক সংকট কাটাতেই আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেয়া হচ্ছে। কথা হচ্ছে অনেক পক্ষ থেকে যে শুধু অনেক ইউনিভার্সিটি অলরেডি ভাইবার পাশাপাশি তারা রিটেন ডেমো নেওয়ার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, এটা আসলে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এইটাও আসলে হওয়া দরকার,
মানে শুধু একটা ইন্টারভিউ দিয়ে 15 মিনিটের 20 মিনিটের ইন্টারভিউ দিয়ে একজনকে যাচাই করা আসলে খুবই ডিফিকাল্ট। কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1490টি শিক্ষক পদের মধ্যে শূন্য 440টি। এবার নিয়োগ দেওয়া হচ্ছে অন্তত 50 জনকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে 200 কর্মকর্তা, 251টি সহায়ক কর্মচারী ও 990টি সাধারণ কর্মচারীর পদ শূন্য রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চলতি বছরের 1.5 মাসেও নাটোরের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এখনও সব বই হাতে পায়নি। পিডিএফ দেখিয়ে স্কুল থেকে পাঠদান করা হলেও মোবাইল বা সহায়ক প্রযুক্তি না থাকায় শিখন ঘাটতিতে অধিকাংশ শিক্ষার্থী। জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, ফেব্রুয়ারির মধ্যেই কাটবে বইয়ের সংকট। আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নতুন বছরের জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। ক্লাসে পাঠদান করা হলেও অনেক শিক্ষার্থীর সামনে নেই বই। এছাড়া বইয়ের অভাবে অনেক শ্রেণীতে নেওয়া হচ্ছে না ক্লাস। নাটোর জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা এ পর্যন্ত বই হাতে পেয়েছে 3 থেকে 5টি করে। ফেব্রুয়ারির অর্ধেক পেরিয়ে গেলেও সব বই না আসায় পিডিএফ ফাইল থেকে পাঠদান করছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। পিডিএফ দেখিয়ে স্কুল থেকে পাঠদান করা হলেও মোবাইল বা সহায়ক প্রযুক্তি না থাকায় পড়া তৈরি করতে পারছে না অধিকাংশ শিক্ষার্থী। আমরা 3টা বই পেয়েছি, আর যে বইগুলো পাই নাই সেগুলো ম্যাডাম স্যারেরা অনলাইন থেকে ডাউনলোড করে পড়াচ্ছে। পরীক্ষার উপর যে আমাদের আগে থেকে যে প্রস্তুতি নেওয়া সেটা আমরা ভালোভাবে নিতে পারছি না। বই না পাওয়ার কারণে বাসায় যে পড়াশোনা করতে আমাদের অতি কষ্ট হচ্ছে। শিক্ষকরা জানায়, শিক্ষার্থীরা সব বই না পাওয়ায় তৈরি করা যাচ্ছে না সিলেবাস। এতে ঠিক সময়ে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা নিয়ে চিন্তিত তারা। সংশয়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিয়ে আমরা মোটামুটি ডাউনলোড কিছুটা করে নিয়ে স্যার ম্যাডামদের মাঝে একটু আলোচনার মাধ্যমে বাচ্চাদের শেখানো হচ্ছে। যারা গ্রামের বাচ্চারা রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের তো সবার সেই সক্ষমতা নাই যে সবার মোবাইলে হয়তো পিডিএফ পড়ার মতো। আমরা পিডিএফ থেকে বই ডাউনলোড করেছি এবং এখান থেকে আমরা সিলেবাস তৈরি করব। প্রত্যেক টিচারের হাতে যেহেতু স্মার্টফোন আছে, তারা পিডিএফ ডাউনলোড করে মেয়েদের পড়াচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির মধ্যেই কেটে যাবে বইয়ের সংকট। ঢাকাতে 64 জেলা শিক্ষা অফিসারকে ডাকা হয়েছিল। চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে মোটামুটি বইয়ের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। নাটোরে মাধ্যমিক পর্যায়ে 445টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ শিক্ষার্থী লেখাপড়া করে। সময় সংবাদ, নাটোর। নিষেধাজ্ঞার সত্ত্বেও রাজশাহী বিভাগের বিভিন্ন মহাসড়কে চলছে 3 চাকার নছিমন, করিমন, সিএনজি চালিত অটোরিকশা। গত 1 বছরে এসব যানের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 475 জন। স্থানীয়রা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতির জন্য আইনের যথাযথ প্রয়োগ না থাকাকে দুষছেন বাস চালক ও মালিক সমিতি। সাইফুর রহমান রকির রিপোর্ট। মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে সমান তালে চলছে ভ্যান, নছিমন, করিমন, সিএনজি, অটোরিকশা সহ হালকা যানবাহন। পরিবহন করা হচ্ছে যাত্রী ও পণ্য, অথচ মহাসড়কে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আইন না মেনে রাজশাহী বিভাগের সব জেলাতেই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব হালকা যান। এলাকাবাসী বলছে, যানবাহনগুলোর অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারটেকিং ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1 বছরে এসব যানবাহনের কারণে বিভাগের 8টি জেলায় 5 শতাধিক দুর্ঘটনায় 475 জন নিহত হয়েছেন। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে মৃত্যুর মিছিল আরও বাড়বে। ভুটভুটি গেলার কাগজ নাই, পাতে নাই, তারপর হাই রোডে উঠে ওরা সিঙ্গেল অমান্য করে। ছোট গাড়ির জন্য আমাদের অনেক প্রবলেম হয়, যেমন ধরেন ভুটভুটি, অটো রিক্সা, এদের কিন্তু সিটির ভিতরে থাকার নিয়ম, কিন্তু সিটির বাইরে যেগুলো হাইওয়ে রাস্তা আছে সেগুলোতে তারা ব্যাপকভাবে চলাফেরা করে। এমন পরিস্থিতির জন্য আইনের যথাযথ প্রয়োগ না থাকাকে দুষছেন বাস চালক ও মালিক সমিতি। যেখানে ব্রেক দেয় অনেকেই সমস্যা, দুর্ঘটনা করতে ঘটে। বামের গাড়ি যাইতেছে, হট করে এসে ডাইন দিক ঢুকা দিতেছে, এবার করে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনার মূল কারণ এই 3 চাকার সিএনজি অথবা 3 হুইলার, এবং এই সিএনজি এই মহাসড়কে চলাচলের হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, তারপরও এইসব যান চলাচল করতেছে। তবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে গতানুগতিক আশ্বাস পুলিশের। আমরা কিন্তু নিয়মিতভাবে চেকপোস্ট করতেছি, নিয়মিতভাবে প্রসিকিউশন দিচ্ছি। 3 হুইলারগুলো মেইন রাস্তাতে চলে আসার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে এবং অনেক সময়
একদম সরাসরি দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটে। দীর্ঘদিনের অচলায়তন ও এক যুগের বেশি সময় ধরে চলা সিন্ডিকেটের দৌড়ান্ত ভেঙে সন্দ্বীপে যাত্রী পারাপাড়ায় একক নৌপথ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিআইডব্লিউটিএ। 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে দায়িত্ব পালন করবে তারা। জিম্মি দশা থেকে মুক্তি ও ভাড়া কমায় খুশি যাত্রীরা। নৌবন্দরের আওতায় এনে সন্দ্বীপ ঘিরে সুযোগ সুবিধা বাড়ানো প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। সন্দ্বীপ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কুমিরাঘাটের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। এখানকার বাসিন্দাদের ভোগান্তির যেন শেষ নেই। ছোট বড় নৌযানে কোনো মতে সন্দ্বীপ পৌঁছানো গেলেও ভাটার সময় দীর্ঘ কাদাপথ মারিয়ে তীরে উঠতে হয় যাত্রীদের। অনেক ক্ষেত্রে কোলে করে তীরে পৌঁছে দিতে দেখা যায় যাত্রীদের। এ তো গেল ভোগান্তির কথা। সন্দ্বীপে প্রায় 4 লাখ মানুষের দুঃখেরও যেন কোনো শেষ নেই। জীবন জীবিকা, শিক্ষা, চিকিৎসার মতো জরুরি কাজে এবং দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন 4000 মানুষ উত্তাল সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। চট্টগ্রাম সমুদ্র উপকূল ও সন্দ্বীপের মাঝখানে রয়েছে উত্তাল নৌ চ্যানেল। এই নৌপথের দৈর্ঘ্য প্রায় 17 কিলোমিটার। ঝুঁকিপূর্ণ এ পথ পাড়ি দিতে স্পিড বোট, ট্রলার আর দিনে দুবেলা জাহাজই মূল ভরসা। এক যুগেরও বেশি সময় ধরে চলা ইজারাদারদের সিন্ডিকেটের কারণে এতদিন যাত্রীরা ছিল জিম্মি। অসহায়ত্বের সুযোগ নিয়ে হাতিয়ে নেওয়া হতো বাড়তি ভাড়া। অবশেষে সে দুঃখ ঘুচতে যাচ্ছে দ্বীপবাসীর। 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই নৌপথ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিআইডব্লিউটিএ। এতে নৌযান ভাড়ার পাশাপাশি কমেছে ভাড়া, খুশি স্থানীয়রা। লম্বা লেন ধরতে হতো যে লেনে, কারণ টিকিট পেতে অনেক কষ্ট হইতো, অনেক সময় টিকিটও পাওয়া যেত না। কিছু সিন্ডিকেট ছিল যে আমরা আসলে টিকিট করতে চাইলেও করতে পারতাম না, কিন্তু এই জিনিসটা এখন এই সরকার উন্মুক্ত করে দিছে। আমরা মানুষের সেবা, সুন্দর সেবা, ভালো সেবা, উত্তম সেবা, বেটার সেবা দিতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য। বিআইডব্লিউটিএ এককভাবে দায়িত্ব নেওয়ার পর নতুন করে সন্দ্বীপ চট্টগ্রাম নৌ রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 250 টাকা, সার্ভিস ও মালের বোটে যাত্রী ভাড়া 120 টাকা এবং স্টিমারের ভাড়া 120 টাকা, যা পূর্বের নির্ধারিত ভাড়ার চাইতে অনেক কম। দীর্ঘদিনের জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্তি মিলবে বলে আশা বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কের। ঘাটকে কেন্দ্র করে হচ্ছে যে পাওয়ার ক্ষমতার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা অনেকখানি মীমাংসিত হলো এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এই ধরনের যে অনিশ্চয়তা, অনিরাপত্তার মধ্য দিয়ে আমাদের যাতায়াত করা লাগতো, সেই যাতায়াত থেকে আমরা এই অনিরাপত্তা থেকে আমরা অনেকখানি মুক্ত হব। এদিকে বিআইডব্লিউটি এর ঘাট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, সন্দ্বীপকে নৌবন্দরের আওতায় এনে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। নৌবন্দর যখনই ঘোষণা হওয়ার পরে ফার্স্ট কথা হলো যে ওখানে ফেরি চলাচল সুযোগ করে দেওয়া, সি ট্রাক দেওয়া এবং ব্যবসা বাণিজ্যের যে মালামালগুলো আসতেছে সেই মালামালগুলো যদি মনে করেন এখানে যদি একটি ঘাট করতে হয়, আপনার জেটি করতে হয়, ওইদিকে তো জেটির কাজ শুরু হয়ে গেছে, তো এই দিকেও কিন্তু আমাদের জেটির কাজ আমরা শুরু করব। 2017 থেকে 25 সাল পর্যন্ত সন্দ্বীপ নৌ রুটে দুর্ঘটনায় 23 জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 10 বছর ধরে নথিতে ঘুরপাক খাচ্ছে বগুড়া বিসিক দ্বিতীয় শিল্প পার্ক নির্মাণের কাজ। এতে অন্তত 4000 কোটি টাকার বিনিয়োগ আটকে আছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন, নতুন শিল্প পার্ক হলো 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, 1000 কোটি টাকার রাজস্বও পাবে সরকার। আর বিসিক বলছে, সম্ভাব্যতা যাচাই সহ সব প্রক্রিয়া শেষে একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে প্রকল্পটি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া বিসিকের দক্ষ শ্রমিকরা তৈরি করছেন টিউবওয়েল, লাইনার আর পিস্টনের মতো বিভিন্ন যন্ত্রাংশ। বেশিরভাগ প্রতিষ্ঠানই সনাতনী পদ্ধতি ছেড়ে হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর। 1960 সালে প্রতিষ্ঠার পর এখানকার 230টি প্লটের সবগুলোই ব্যস্ত এমন নানা কর্মকাণ্ডে। বিসিকে কোনো প্লট না থাকায় শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে অন্তত 2000 ক্ষুদ্র মাঝারি কলকারখানা। উপজেলা পর্যায়ে আবাদি জমিতেও গড়ে তোলা হচ্ছে কলকারখানা। এতে প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণ।
পরিবেশের সুরক্ষা আর বাণিজ্য সম্ভাবনা বিবেচনায় 2014 সালে শহরের শাকপালায় 150 একর জমিতে শুরু হয় বগুড়া বিসিক দ্বিতীয় শিল্প পার্ক স্থাপনের কাজ, কিন্তু মৌজারেট বেশি ও নিচু জমি হওয়ায় তা বাতিল করে বিসিক। এরপর 2018 সালে শিল্প পার্কের প্রস্তাব করা হয় বগুড়া নাটোর মহাসড়কের দক্ষিণে শাহজাহানপুর এলাকায়। 294 একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন হলে গড়ে উঠবে অন্তত 1000 শিল্প কারখানা, এমন দাবি করছেন ব্যবসায়ীরা। তাদেরকে যদি পুনর্বাসন করা হয়, মানে যেগুলো ওয়ার্কশপ আছে বা ঢালাই কারখানা আছে, তাহলে সুন্দরভাবে মনে করেন যে তারা ওখানে অ্যাটেন্ড করবে আর পরিবেশ দূষণ হবে না। পরিবেশের ক্ষেত্রেও সুবিধা হবে এবং সরকারের যে লক্ষ্য পরিবেশ বান্ধব এবং যাতে একটা নিরাপত্তার সাথে জিনিসপত্র উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেটা সরকারের যে উদ্যোগ সেটাও সফলতা হবে। আর এখন যেটা আধুনিক হবে, এখানে সব কিছু রেডি থাকবে, আপনার গ্যাস বলেন, আপনার ফায়ার ব্রিগেড বলেন, আপনার হচ্ছে যে এই যে ইলেকট্রিক ক্যাপাসিটি বলেন, প্রতিটি এদের জন্য আলাদা করে এখানে নতুন হবে, মানে এটা আপগ্রেড হবে আর কি। এটা হলে আমাদের অবশ্যই বিপ্লব ঘটে যাবে শিল্প উন্নয়নে বগুড়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন দ্বিতীয় শিল্প পার্ক হবে পরিবেশ বান্ধব। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সহ সব প্রক্রিয়া, রয়েছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বিসিক উত্তরাঞ্চল কৃষি পণ্য প্রক্রিয়াকরণ যে শিল্প পার্কটি, সেটির কাজ আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এবং এটি ফিজিবিলিটি স্টাডি এবং সয়েল টেস্ট সহ অন্যান্য কাজ আমাদের সমাপ্ত হয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। বর্তমানে বগুড়া বিসিক থেকে সরকার গড়ে প্রতি বছর প্রায় 200 কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জনবল সংকটে পাবনা মানসিক হাসপাতাল। সবচেয়ে বেশি সংকট বিশেষজ্ঞ চিকিৎসকের। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবন ও যাতায়াতের রাস্তা খানাখন্দে ভরা থাকায় ভোগান্তিতে রোগী স্বজনরা। সবুজ মোল্লার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল। 68 বছরের পুরানো এই হাসপাতালের ভবনগুলো জরাজীর্ণ। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা সেবা, তবে সবচেয়ে বড় সংকট জনবলের। হাসপাতালে তথ্য বলছে 31টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র 12 জন। এদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 2 জন। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সব মিলিয়ে হাসপাতালের 643টি পদের মধ্যে শূন্য আছে 182টি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শিগগিরই পুরো হাসপাতালটিকে নতুন করে ঢেলে সাজানোর দাবি এলাকাবাসী ও রোগীর স্বজনদের। প্রতিটা রোগীর যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার, পরীক্ষা নিরীক্ষাগুলো, সেগুলো সংকট রয়েছে। অবকাঠামো প্লাস সেবার যে মান, এখনো ওই মানটা তাই আছে, আসলে আপডেট ওইরকমভাবে কোনো কিছু পরিবর্তন হয় নাই। আধুনিক চিকিৎসার দরকার, সেটা তো অনেক পরের বিষয়। যে পরিমাণ ডাক্তার দরকার সেটাই স্বল্পতা। মাস্টার প্ল্যান দরকার, সুন্দরভাবে দেশের মানসিক রোগীগুলো যাতে এই 500 বেডের আবাসিক হোটেলে, আবাসিক হাসপাতালে সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারে এবং তাদের প্রপার ট্রিটমেন্ট হয়। তবে হাসপাতালটি আধুনিকায়নের চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। হাসপাতালের সেবা যতদিন যাবে আমি আশা করি যে ভালো হবে। আপাতত বর্তমান যে অবস্থান আছে তাতে যেটুকু সম্ভব দেয়া হচ্ছে, ভবিষ্যতে আরো ভালো হবে। 1957 সালে পাবনা শহরের হেমায়েতপুরে শীতলাই জমিদার বাড়িতে 111 একর জমির উপর নির্মাণ করা হয় পাবনা মানসিক হাসপাতাল। 1996 সালে 60 শয্যা থেকে 500 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। সময় সংবাদ, পাবনা। এখনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি চাঁপাবনবাবগঞ্জের কালীনগর বাগানপাড়ায়। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুপির আলো জেলে পড়াশোনা করছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীনগরীর বাগানপাড়ার 2 শিক্ষার্থী সিয়াম ও মিরাজ। আধুনিক সভ্যতার যুগে সারা দেশের মানুষ যেখানে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করছে, সেখানে বিদ্যুতের আলোয় যেন স্বপ্ন এই 2 শিশুর। 30 বছর আগে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগরে বসতি শুরু করে নদী ভাঙন কবলিত সহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। বর্তমানে গ্রামটিতে বসবাস করছে 120টি পরিবার, কিন্তু দীর্ঘ 2.5 যুগ পেরিয়ে গেলেও এলাকাটিতে পৌঁছায়নি বিদ্যুতের আলো। বহুবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। বছরের পর বছর প্রশাসনের দফতরে ঘুরেও কাজের কাজ হয়নি। খুব কষ্টতে আছি, ছেলেপিলে লেখাপড়া করতে পারে না, ছেলেপিলে গরমে ঘুমাইতে পারে না। কারেন্টের লাগে আমরা কার একটা মোবাইল চার্জে দিতে যাচ্ছি, লাইট চার্জে দিতে যাচ্ছি। সরকারের কাছে আমাদের আবেদন
অতি সত্ত্বেও যেন আমরা কারণ পাই, সে সরকার যেন ব্যবস্থা করে। অফিস আদালত ঘুরে ঘুরে আমরা আশ্বাস দিছে, কিন্তু আমাদের কোনো ফলাফল বাহির করে দিচ্ছে না। জনপ্রতিনিধিরা বলছেন বারবার চেষ্টা করেও বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় আলোর মুখ দেখেনি উদ্যোগ। তবে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার দাবি, এলাকাটিকে বিদ্যুতের আওতায় আনতে নেওয়া হয়েছে প্রকল্প। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। ঢাকা বরাদ্দ পাঠাইছে, বরাদ্দ আসলে আপনারা আমরাই করবো। এই পর্যন্ত শেষ, এখন পর্যন্ত বরাদ্দ আইলো কি গেল কোনো খবর নাই। ফ্রি করার জন্য আরইবিতে আমরা একটা পরবর্তী একটা পত্র দিই যে এই কাজটা যাতে ফ্রি করে দেওয়া হয়। এখনও আর এটা অনুমোদন আসেনি আমাদের বিদ্যুৎ বিভাগ। এই হলো সর্বশেষ, আসতে আমরা কাজটা করবো আর কি। কালীনগর বাগানপাড়া গ্রামে 120টি পরিবারে প্রায় 5 শতাধিক মানুষ বসবাস করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্য সংকটে পড়েছে বাঘাবাড়ী নৌবন্দর। এতে বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। বাধা হয়ে লাইটার জাহাজ করে পণ্য আনতে বাধ্য হচ্ছে বন্দরে, যা ব্যয় বাড়িয়েছে ব্যবসায়ীদের। সংকট দূর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের বৃহৎ নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ ভিড়ে এখানে। তবে প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই চরম নাব্য সংকটে পড়ে বন্দরটি। এবারও এরই মধ্যে দেখা দিয়েছে এই সমস্যা। জাহাজ চালকরা জানান, স্বাভাবিকভাবে বড় জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে এই বন্দর চ্যানেলে রয়েছে 5 থেকে 7 ফুট। ফলে বর্তমানে বাঘাবাড়ী নৌবন্দরে ভিড়তে না পারা পণ্যবাহী বড় বড় জাহাজ আটকে যাচ্ছে দৌলদিয়া, পাটুরিয়া ঘাট সহ বেশ কয়েকটি স্থানে। পরে লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে বন্দরে, যা খরচ বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীদের। মালিকদের সমস্যা, তারা মাল দিতে চায় না বাঘাবাড়ী বন্দরে। এই কারণে যে মাঝপথে এসে যেখানে চরে আটকে যায়, ওখান থেকে লাইটার্স করে ছোট বল গেটে করে মাল আনতে হয়। যে ভাড়াটা তারা নির্ধারণ করে আসে, প্রতিমধ্যে এসে যদি কাটতে হয়, তো সেক্ষেত্রে তাদেরও এইখানে ক্ষতিপূরণ দিতে হয়। সঠিক সময়ে সঠিকভাবে ড্রেজিং করা হয়, তাহলে জাহাজ আসতে পারবে। বন্দরের নাব্য সংকট দূর করতে বাঘাবাড়ী বন্দরকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ। দ্বিতীয় শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলোই এই নৌরুটে চলাচলের উপযোগী, কিন্তু কখনো কখনো ব্যবসায়ীরা এই নৌরুটে প্রথম শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলো নিয়ে আসে। এই BIWTA থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যদি এটি কোনোদিন প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন এই BIWTA প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। উত্তরবঙ্গের 16 জেলা সার, কয়লা, জ্বালানি তেল, সিমেন্ট, চাল, গম সহ বিভিন্ন পণ্য পরিবহনে ভূমিকা রাখছে বাঘাবাড়ী নৌবন্দর। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোরের সময় আরো থাকছে, গাজাকে ট্রাম্পের পর্যটন কেন্দ্র করার প্রস্তাব প্রত্যাখ্যান জর্ডানের। দ্বিরাষ্ট্রের ভিত্তিতে সমাধানের তাগিদ। চুক্তি লঙ্ঘনের জেরে ফের হামাস ইসরায়েল উত্তেজনা। শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। কারাগার সূত্র জানায়, গত 5 ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ে মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 জন আসামির সবাইকে খালাস দেন হাইকোর্ট। তাদের মধ্যে 4 জন ফাঁসির আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে ছিলেন। হাইকোর্টের আদেশের পর মঙ্গলবার তাদের মুক্তি দেয়া হয়। 1994 সালের পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে মামলা হয়। 2019 সালে 47 জনকে বিভিন্ন দণ্ডাদেশ দেন আদালত। নওগাঁ সদর হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মঙ্গলবার তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হাসপাতালে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যা সমাধানে হাসপাতালের প্রশাসনকে 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তত্ত্বাবধায়কের অনুপস্থিতিতে কার্যালয়ে তালা লাগিয়ে দেন তারা। শিক্ষার্থী
শিক্ষার্থীদের অভিযোগ 5 আগস্টের পর হাসপাতালের চিকিৎসা সেবায় মানোন্নয়ন, ওষুধের কালোবাজারে বিক্রি, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি সহ অনিয়ম দুর্নীতি বন্ধে প্রশাসনকে বারবার বলার পরও কোনো কর্ণপাত করেনি। নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে এই কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে দিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা, কিন্তু সরকার সেটিকে আমলে না নিয়ে বরং কলেজের কার্যক্রমে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালীহাটি ইঞ্জিনিয়ারিং কলেজের স্থানান্তরের পরিকল্পনাও করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বর্তমানে নেওয়া সিদ্ধান্ত বাতিল করতে হবে। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন তানভীর হাসান। ধন্যবাদ ইয়ানুর। মৌসুমের শেষ সময়ে বগুড়ায় সব ধরনের শীতকালীন সবজির আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষকরা। মহাস্থানহাট পাইকারি মোকামে প্রকারভেদে সবজি প্রতি কেজিতে 10 টাকারও কম দামে বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, দাম না বাড়ায় লোকসানে আছেন তারা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। ভালো লাভের আশায় বগুড়ায় এবার শীতকালীন সবজির আবাদ করেছিলেন কৃষকরা, তবে পুরো মৌসুম জুড়ে নামমাত্র দামে সবজি বিক্রি করতে হচ্ছে তাদের। বগুড়ার মহাস্থানার সবজির মোকামে মূলা ফুলকপি 3 টাকা কেজিতে ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে মাত্র 5 টাকায়। অন্যান্য শীতকালীন সবজির দামও 10 টাকা কেজিতে। শীতকালীন এই সবজির দাম শায়েস্তা খানের আমলের মতো শোনালেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। তাদের দাবি, বাধ্য হয়ে খরচের চেয়েও কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে। আর খুচরা বাজারে দাম বৃদ্ধির জন্য দুষছেন সিন্ডিকেটকে। বেশি দামে জিনিস কিনে সার খোল সব মহঙ্গা, কিন্তু আলু হচ্ছে সস্তা। এখান থেকে যে পরিমাণে তারা কিনতেছে, যে টাকাটা দিয়ে নিচ্ছে, তার চাইতে কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ। এটা একটা সিন্ডিকেটের চক্রের মধ্যে এরকম করতেছে, কিন্তু আমরা কোনো আবাদে কোনো পয়সাই পাচ্ছি না ভাই। জেলায় এবার 12,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। শীতের শেষ ভাগে কমছে পুকুরসহ জলাধারের পানি। এতে জেলে ও চাষিরা মাছ ধরার পরিমাণ বাড়িয়েছেন। বাজারে বেড়েছে মাছের সরবরাহ। এই মুহূর্তে রাজশাহীর আমচত্বরের পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী মওদুদ রানা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শীতের শেষ আর কদিন পরে ফাল্গুন, এবং এই যে প্রকৃতিতে শীতের যে রুক্ষতা সেটি বিদায় নিয়েছে, কনকনে ঠান্ডা সেটি বিদায় নিচ্ছে, এবং বসন্তের যে টান, বসন্তের যে হাওয়া সেটি কিন্তু আসছে। এর ফলে জলাধারে একদিকে যেমন পানি কমেছে, তেমনি চাষিরা যারা তারাও কিন্তু পুকুর থেকে মাছ ধরার পরিমাণ বাড়িয়েছে। তারা বলছেন যে প্রচণ্ড শীতে আসলে বড় মাছ পুকুরে ধরা যায় না, এবং একটু যখন আবহাওয়া একটু গরম হয়, উষ্ণ হয়, তখন তারা সেটি পুকুর থেকে ধরতে পারেন। এবং আমরা কিন্তু বাজারে সেটির প্রতিফলন দেখছি। আমরা এখন বাজারে যেটি দেখছি যে বড় যেসব কাতল মাছ এসেছে, সেই কাতল মাছগুলো 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজনের কাতল মাছ আজ রাজশাহীর বাজারে এসেছে। এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা এখানে প্রতি কেজি এই বড় কাতলের দাম হাঁকছেন 500 টাকা। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি 10 থেকে 15 কেজি ওজনের 3টি কাতল বিক্রি হয়েছে, যেগুলো 550 টাকা করে কেজি। এবং এখানে যেসব চাষিরা এই বড় মাছগুলো নিয়ে এসেছেন তারা বলছেন যে শীতের সময় মাছের যে খাবার সেটি তারা দেন, কিন্তু সেটি মাছ খুব বেশি বৃদ্ধি পান না। এই কারণে এই বসন্তের শুরুতেই তারা বড় মাছগুলো নিয়ে এসেছেন। এবং তারা বলছেন যে সামনে রমজান মাস, সেই রমজান মাসকে কেন্দ্র করে তা এক ধরনের লক্ষ্য ব্যবসায়ীদের রয়েছে, এবং সেই কারণেই তারা বড় মাছগুলো এখন বাজারে আনা শুরু করছেন। এটি পুরো রমজান মাস জুড়ে চলতে থাকবে। এবং তারা যেটি বলছেন যে শীতের তুলনায় এখন মাছের বাজারে সরবরাহ বেশি এবং দাম কিছুটা কম। আমরা আজকে বাজার ঘুরে যেটি দেখলাম যে 1 থেকে 2 কেজি ওজনের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো 240 টাকা থেকে 340 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং 3 কেজির উপরের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো 400 টাকা থেকে 450 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং 1 কেজি ওজনের যে কাতলা মাছগুলো রয়েছে সেগুলো 220 টাকা দরে বিক্রি হচ্ছে। 2 কেজির উপরে যে কাতলা মাছ
মাছগুলো রয়েছে সেগুলো 330 টাকা থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সিলভার মাছ 1 কেজি ওজনের গুলো বিক্রি হচ্ছে 250 টাকা এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা। কালবাউস বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। মিনার কাপ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা এবং অন্যান্য যেসব মাছ রয়েছে গড়ে 200 থেকে 250 টাকা দামে বিক্রি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই সরবরাহ যত বাড়তে থাকবে মাছের দাম কমতে থাকবে, তবে তারা বলছেন সামনে যেহেতু রমজান মাস রয়েছে মাছের দাম যে কমার প্রবণতা কম এবং তারা যেটি বলছেন যে এই সরবরাহ যখন বাড়বে তখন বাজার স্থিতিশীল থাকবে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। প্রকৃতিতে এবার শীতের প্রভাব কম থাকায় মৌসুম শুরুর আগেই নওগাঁর গাছে গাছে দেখা মিলছে আমের মুকুল। পোকামাকড় ও রোগ থেকে বাঁচতে আম গাছে বালাইনাশক স্প্রে করছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের আশা কৃষি বিভাগের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। আম গাছে সবুজ পাতা ঢাকা পড়েছে মুকুলে। মৃদু বাতাসে দোল খাওয়া মুকুলের এ সমারোহ নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলার আম বাগানে জানুয়ারির শেষ সপ্তাহে একসঙ্গে ফুটেছে আমের মুকুল। প্রকৃতিতে এবার শীতের প্রভাব কম, তাই অন্তত 15 দিন আগেই গাছে গাছে দেখা মিলছে মুকুল। পোকামাকড় ও রোগ থেকে বাঁচাতে আম গাছে বালাইনাশক স্প্রে করছেন বাগান মালিকরা। তীব্র তাপমাত্রা এবং যে কোল ইনজুরি সেখান থেকে এবার যথেষ্ট ভালো ভূমিকা ছিল পরিবেশের জন্য, যে কারণে আমের মুকুল বের হয়েছে। শীত কম, এই জন্য আমের মুকুল এবার বেশি আসছে, ফলন আলাদাই আশা করা যায় যে ভালো পাওয়া যাবে। 30 বিঘা আমাদের বাগান আছে, পরিচর্যা ভালো করতে সেচ দিতে আছি। আশা করা যাচ্ছে যে আল্লাহর রহমতে এবার ফলন ভালো হবে। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা, মহাদেবপুরে বেশি আম উৎপাদন হয় আম্রপলি জাতের। 5 থেকে 6 বছর আগে গড়ে তোলা এসব বাগানের ছোট ছোট গাছে বিপুল আমের যোগান দেয় জ্যৈষ্ঠের শুরু থেকেই। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের আশা কৃষি বিভাগের। বিপর্যয় না হয় তাহলে গতবারের তুলনায় এবার গাছের মুকুল ভালো হবে, ভালো ফলন পাবো, আমরা সে আশা করতেছি। কৃষকদের যে পরামর্শ, আমের মুকুল ঝরা প্রতিরোধ করতে হবে এবং কিভাবে তার পরিচর্যা করতে হবে, আমরা কৃষকদের সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। গেল বছর নওগাঁ থেকে 2000 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়, যার মধ্যে ছিল আম্রপলি, ব্যারিফোর, হিমসাগর ও কাটিমন জাতের আম। আম্রপলি, ব্যারিফোর, কাটিমন, নাগফজলি এমন অন্তত 23 জাতের আম উৎপাদন বাণিজ্যিকভাবে হচ্ছে নওগাঁয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় 30,400 হেক্টর জমিতে আমের বাগান গড়ে তোলা হয়েছে, যেখান থেকে 4,10,000 মেট্রিক টন আম পাওয়ার আশা করা হচ্ছে। নওগাঁর মহাদেবপুর আম বাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। একদিন পর পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে যশোরের গদখালিতে বেড়েছে ফুলের বেচাকেনা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। যশোরের গদখালির ফুলের বাজার কিন্তু আজকে বেশ জমজমাট। প্রচুর পরিমাণে ফুলের আমদানি হয়েছে, যেহেতু আগামীকাল বসন্ত দিবস এবং তার ঠিক পরের দিন আন্তর্জাতিক বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটি ঘিরেই মূলত এখানে গদখালির ফুল চাষিদের মূল বেচা কিনা হয়, যে কারণে তারা এই দিবস দুটির জন্য ফুলকে সংরক্ষণও করেন। বিশেষ করে গোলাপগুলোকে ক্যাপ পরিয়ে রাখেন, নানাভাবে ট্রিটমেন্ট করে পরিচর্যা করে কিন্তু এই ফুলগুলো সংরক্ষণ করা হয়। তো আজকে সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ফুল উঠেছে এবং ফুলের দামটা নিয়ে খুব বেশি সন্তুষ্ট না এবছর কৃষকরা। কেন তারা বলছেন যে গত বছর এই সময়ে তারা যে ফুল গোলাপ ফুল বিক্রি করেছেন 25 থেকে 28 টাকা, সেই ফুলটি এখন মাত্র বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা। আজকে সকালে এসে আমরা যেটা দেখেছি যে চাষিরা প্রতিটি গোলাপের দাম হাঁকছেন 14 টাকা, কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু আসলে ওই পরিমাণে ফুলের দাম বলছেন না। তারা ক্যাপ পরানো যে ফুলটি বিশেষ কায়দায় সংরক্ষণ করা, সেই ফুলটির দাম বলছেন মাত্র 3 থেকে 5 টাকা এবং খোলা ফুলটি দাম বলছেন মাত্র 8 থেকে 10 টাকার ভিতরে। এর বেশি কিন্তু তারা আসলে ফুলের দাম বলছেন না। আর 2 দিন আগেও যে গ্যালোডিলাক্সের দাম ছিল না, গরমের কারণে অতিরিক্ত ফুটে গিয়েছিল, সেই গ্যালোডিলাক্সের বাজার আজকে একটু চড়া। আজকে 5 থেকে 8 টাকা দরে গ্যালোডিলাক্স ফুলগুলো বিক্রি হচ্ছে, রজনীগন্ধা বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা। আর বাজার ভালো যাচ্ছে জারবেরা ফুলের। এই ফুলটি মূলত বিক্রি হচ্ছিল 5 থেকে 60 টাকা দরে, সেই ফুলটি এখন
বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা দরে, এবং গাঁদা ফুল তার দাম খুব একটা নেই। তবে 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে এই ফুলের দাম বাড়বে বলে তারা আশা করছে। চাষিরা যেটা আমাদেরকে বলিয়েছেন যে রাজনৈতিক যে অস্থিরতা ঢাকায় চলছে, ঢাকার ব্যবসায়ীরা ফুল নিতে আসেননি, সে কারণে বাজারের এই অবস্থা রয়েছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যশোরে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে কয়েক টন নিষিদ্ধ পলিথিন সহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার পদ্মা সেতু টোল প্লাজার ওজন স্কেলের সামনে মাওয়ামুখী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 10 টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এই সময় ট্রাক চালক শরীফুল ইসলাম ও সহকারী সজলকে আটক করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের পর থেকে শুল্ক আরোপ নীতি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কী উদ্দেশ্যে হাসিলে তিনি এমন বেপরোয়া হয়ে উঠেছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ট্রাম্পের শুল্ক আরোপের পেছনে সম্ভাব্য কারণ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। সৃষ্টিকর্তা, ভালোবাসা এবং ধর্মের পর পৃথিবীর সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে শুল্ক, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 সপ্তাহের শাসনামলে শুল্ক আরোপের প্রতি তার ভালোবাসা প্রমাণও করেছেন। কারণে অকারণে বেপরোয়াভাবে শুল্ক আরোপের হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বিভিন্ন দেশের দিকে, আবার হুমকি দেওয়ার কয়েকদিনের মাথায় পরিকল্পনা বাতিলও করেছেন। এই অবস্থায় ট্রাম্পের উদ্দেশ্য ঠিক কী তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে জনমনে। তার বিভ্রান্তিকর পদক্ষেপের কারণে ব্যবসায়ীরাও তাদের পরিকল্পনা কি হবে তা নিয়ে পড়েছেন দোটানায়। ট্রাম্পের মতে তার শুল্কারোপের পেছনে 3টি উদ্দেশ্য রয়েছে: রাজস্ব বৃদ্ধি, বাণিজ্যে ভারসাম্য আনা এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে নিয়ন্ত্রণে আনা। এক হিসেবে শুল্কারোপের মধ্য দিয়ে 3টি লক্ষ্যই অর্জন করা সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন 3টি উদ্দেশ্য এতটাই অসঙ্গতিপূর্ণ যে তাদের কখনোই একসঙ্গে অর্জন করা সম্ভব নয়। বরঞ্চ এতে আলোচনার টেবিলে তো বিড়ম্বনা দেখা দেবেই, ব্যবসায়িক পরিকল্পনাও অসম্ভব হয়ে পড়বে। মার্কিন গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বিশ্লেষকরা মেক্সিকো এবং কানাডার উদাহরণ টেনে এই বাস্তবতা তুলে ধরেন। ট্রাম্প বলছেন, এবারের মার্কিন বাজেটে যে বিশাল ঘাটতি রয়েছে তা তার আরোপিত শুল্ক থেকেই পূরণ হয়ে যাবে। এখানে বিশ্লেষকরা বলছেন, রাজস্ব বৃদ্ধি যদি ট্রাম্পের উদ্দেশ্য হয় তবে আলোচনার ভিত্তিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত কেন পেছালেন ট্রাম্প? এমনটা চলতে থাকলে সব দেশই যদি শুল্কের বোঝা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে ট্রাম্পের রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্য অসফল থেকে যাবে। রাজস্ব বৃদ্ধি সম্ভব না হলেও কূটনৈতিক আলাপ আলোচনায় বেশ কার্যকর প্রমাণিত হচ্ছে শুল্কারোপ, যদিও তার বেপরোয়া শুল্কারোপে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রে আবারও বেড়ে যাবে মূল্যস্ফীতি। এমনকি মার্কিন প্রশাসনের তোষামদের জন্য পরিচিত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও ট্রাম্পের শুল্কারোপের পরিকল্পনাকে ইতিহাসের সবচেয়ে ভিত্তিহীন বাণিজ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে বাইডেন প্রশাসনের মামলার সিদ্ধান্ত হঠকারী ছিল বলে মন্তব্য করেছেন 6 রিপাবলিকান আইন প্রণেতা। আদানির বিরুদ্ধে অভিযোগ তোলা মার্কিন বিচার বিভাগের কর্মকর্তাদের তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্ত ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক ঝুঁকিতে ফেলেছে বলেও মন্তব্য করেন 6 আইন প্রণেতা। গত বছর ভারতীয় ধনকুবের ও শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। গোপনে $250 মিলিয়ন ঘুষ প্রদান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করে ফৌজদারি অভিযোগ দায়ের করে মার্কিন বিচার বিভাগ। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় আদানি গ্রুপ। এবার আদানি ইস্যুতে বাইডেন প্রশাসনের সেই সিদ্ধান্ত হঠকারী ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের 6 রিপাবলিকান আইন প্রণেতা। সোমবার নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্দিকে একটি চিঠিতে আগের বিচার বিভাগের আইন প্রণেতাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তারা। 6 রিপাবলিকান আইন প্রণেতা হলেন ল্যান্স গুডেন, পেট ফ্যালন, মাইক হারিদোপোলস, ব্র্যাডন গিল, উইলিয়াম আর টিমন্স এবং ব্রিয়ান বাবিন। তাদের মতে বাইডেনের আমলে বিচার বিভাগের এই সিদ্ধান্ত ছিল ভুল। এতে ভূরাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ঝুঁকিতে পড়েছে বলেও দাবি তাদের।
চিঠিতে আরও বলা হয়, ভারতের সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হলেও মার্কিন সংস্থা বা ব্যক্তির কোনো যোগসাজশ পাওয়া যায়নি। বিষয়টি ভারতের হাতে হস্তান্তর না করে উল্টো কোম্পানির নির্বাহীদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এর আগে ডোনাল্ড ট্রাম্পকে বিপাকে ফেলতে বাইডেন এমন পদক্ষেপ নেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সদস্য ল্যান্স গুডেন। জো বাইডেনের আমলে বিচার বিভাগের এমন কর্মকাণ্ড তদন্তের পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় রেকর্ড তাদের সামনে তুলে ধরার আহ্বান জানান ওই 6 রিপাবলিকান আইন প্রণেতা। রাইসা জান্নাত, সময় সংবাদ। শীতে কর্মহীন অনেক পর্তুগাল প্রবাসীর সামনে আশা জাগাচ্ছে পর্যটন মৌসুম। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় ঘিরে এখনই লোক নিতে শুরু করেছে রেস্তোরাঁ বা হোটেলের মতো পর্যটন নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান। তাই কারো উপর নির্ভরশীল না হয়ে প্রতিষ্ঠানগুলোতে সরাসরি গিয়ে চেষ্টা করার পরামর্শ অভিজ্ঞদের। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগালের বিভিন্ন শহর ও অঞ্চলে পর্যটকদের আনাগোনা জানান দিচ্ছে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, আর কর্মহীন অনেক অভিবাসীর মনে আশার আলো নিয়ে আসছে পর্যটন মৌসুম। ঠান্ডা আর বৃষ্টিপাতের কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটক কম থাকায় কর্মী ছাঁটাই করে থাকে হোটেল, রেস্তোরাঁ বা সুভেনির দোকানের মতো পর্যটন নির্ভর নানা প্রতিষ্ঠান। অধিকাংশ ক্ষেত্রেই ছাঁটাইয়ের শিকার হন অভিবাসী কর্মীরা। তবে পর্যটন মৌসুমের প্রস্তুতি হিসেবে হোটেল বা রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হয় পুনরায় কর্মী নিয়োগের প্রক্রিয়া ও প্রশিক্ষণ কার্যক্রম। আগে কাজ করা কর্মীরা পূর্ব অভিজ্ঞতার কারণে খানিকটা এগিয়ে থাকলেও সুযোগ পান নতুনরাও। অভিজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ের পর্তুগিজ ভাষা শিখে তার নিয়োগকর্তার সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারলেই মিলতে পারে কাজের সুযোগ। মার্চ এপ্রিলের দিকে আপনারা সিভি ড্রপ করতে থাকেন, ইনশাল্লাহ সামারে অনেক কাজের সুযোগ সৃষ্টি হবে। সিভি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেখানেই সিভি দেবেন, রেস্টুরেন্ট হোক, কোম্পানি হোক, এক্স্যাক্টলি ম্যানেজার বা রেসপন্সিবল কারো কাছে দিবেন। এবং এখনই হলো এটার উপযুক্ত সময়। সামারের আগে সবাই লোকজন নেওয়ার চেষ্টা করে, তাদের স্টাফ ফুলফিল করার চেষ্টা করে। পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট আইএনইর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা ছিল 3.5 লাখের বেশি। এছাড়া মোট কর্মজীবী মানুষের মধ্যে অভিবাসী কর্মী মাত্র 6%। গ্রীষ্ম বরাবরই পর্তুগাল প্রবাসীদের জন্য একরকম আশীর্বাদ স্বরূপ। পর্যটকদের পদচারণা বাড়ায়, কাজের সুযোগ তৈরি হয় অনেক প্রবাসীর জন্যও। তাই পর্যটন মৌসুমের আগেই ভাষাগত উন্নয়নের পাশাপাশি দক্ষতা বাড়িয়ে চেষ্টা করলে সুযোগ মিলতে পারে কাজের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। লণ্ঠন উৎসব ঘিরে চীনে সাংহাই শহরে উৎসবের আমেজ। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং বাহারি পণ্য সামগ্রীর পসরা বসিয়েছেন দোকানিরা। ঐতিহ্য অনুযায়ী সাজানো হয়েছে শহরকে, যা দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। লণ্ঠন উৎসব উপলক্ষে সাংহাই শহর জুড়ে এখন এমন বর্ণিল আয়োজন। লাল কাপড় দিয়ে সাজানো হয়েছে গোটা শহর। ছোট থেকে বয়োজ্যেষ্ঠ সব ধরনের দর্শনার্থী যেন আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য চিত্রকর্ম সহ নানা আয়োজন করা হয়েছে। নিজেদের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে লণ্ঠন সংশ্লিষ্ট ধাঁধা সহ আরও অনেক ব্যতিক্রমী অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়। উৎসব শুরুর আগেই আনন্দ ভাগাভাগি করে নিতে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েছেন অনেকে। উৎসবের আমেজ দেখা গেছে রেস্তোরাঁগুলোতেও। বাহারি রকমের খাবারের স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। একের পর এক টেবিলে স্যুপ, ডাম্পলিং পরিবেশনে ব্যস্ত সময় কাটান দোকানিরা। স্থানীয় খাবারের দোকানগুলোতে আগে থেকেই উৎসব ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। লণ্ঠন উৎসবকে সামনে রেখে আমার কর্মীরা সকাল 3:30 থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখানে আগে পৌঁছাতে পারলে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ বিকেল নাগাদ গ্রাহকের ভিড় লেগে যায়। সবাই যেন ডাম্পলিং পেতে পারে, আমরা সে বিষয়টি নিশ্চিত করি। আজ আমি 2 বক্স ডাম্পলিং ও 2 বক্স রাইস পুডিং কিনেছি, যেগুলোর মধ্যে একটি টক এবং একটি মিষ্টি। আমি এই খাবারগুলো বাড়িতে নিয়ে যাব। লণ্ঠন উৎসবের দিন ডাম্পলিং খাওয়া মানে পুনর্মিলন। প্রতি বছর লণ্ঠন উৎসব উদযাপন করা হয় 12 ফেব্রুয়ারি। চান্দ্রবর্ষের প্রথম পূর্ণিমা এবং বসন্ত উৎসবের সমাপ্তির দিন চীনারা এই উৎসবটি উদযাপন করে। এই বিশেষ উৎসবটিতে ড্রাগন নাচ, প্যারেড এবং আতশবাজিও থাকে। লণ্ঠন উৎসব বসন্ত লণ্ঠন উৎসব নামেও পরিচিত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। এদিন ক্লোজ ডোর অনুশীলন করেছে শান্ত দল। যোগ দিয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ সহ স্কোয়াডে থাকা মোট 14 ক্রিকেটার। তবে ছুটি কাটিয়ে এখনও ফিরেননি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। অন্য দলের মতো শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশও। এদিন প্র্যাকটিসে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার, তবে ছিলেন না একজন। দেশের ক্রিকেটাররা কদিন আগেই খেলেছেন টি-20 ফরম্যাট। বিপিএল শিরোপা জিতে প্রথম 3 দিনের অনুশীলনে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তবে এদিন অনুশীলন করেছেন শান্ত, রিশাদ, মুশফিক, মাহমুদুল্লাহরা। ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটে লড়াইয়ের আগে জোর দিচ্ছেন ফিটনেসে। তাই মূল অনুশীলনের আগে ট্রেনার নাথান ক্যালির অধীনে এভাবেই শরীর গরম করে নিয়েছেন শান্তরা। আগের দিনের অনুশীলনে আঙ্গুলে চোট পাওয়া সৌম্যকে নিয়েও কেটে গেছে শঙ্কা। ফুল রিদমই ট্রেনিং করেছেন বাঁহাতি ওপেনার। তবে এর আগে মাঠে দীর্ঘ সময় কোচিং স্টাফদের নিয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন হেড কোচ ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের করণীয় নিয়ে দিয়েছেন বার্তা। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল ও খুলনার কোচ তালহা জুবাইরও দিয়েছেন ক্রিকেটারদের পরামর্শ। এদিকে এদিনও ক্লোজ ডোর অনুশীলন করেছে টাইগাররা। গণমাধ্যমের জন্য অনুশীলন সেশন উন্মুক্ত ছিল 15 মিনিট। ওয়ার্ম আপ সেশন শেষে ফ্লাড লাইটের আলোয় ক্রিকেটারদের ম্যাচ সিনারিওতে অনুশীলন করার কথা রয়েছে। তবে ওয়ার্ম আপে দেখা মেলেনি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। বিপিএল এ সবশেষ 5 ফেব্রুয়ারি ম্যাচ খেলা এই ক্রিকেটার এখনও আছেন ছুটিতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইনজুরিতে ছিটকে গেলেন তারকা পেসার জাসপ্রীত বুমরা। বদলি হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। বদল এসেছে আরেকটা, ওপেনার যশস্বী জয়সালকে বসিয়ে মূল তালিকায় রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে। এই নিয়ে 15 জনের দলে 5 স্পিনার রাখল ভারত। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ভারতের কপাল পোড়ায় কিছুটা হলেও স্বস্তি টাইগার শিবিরে। বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারতের সবচেয়ে বড় অস্ত্র জাসপ্রীত বুমরা ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। পেটের ইনজুরিতে অনিশ্চিত ছিলেন। রোববারে বেঙ্গালুরুতে হয় শেষবারের স্ক্যান। রিকভারিটা প্রত্যাশিত হয়নি বুমরার। তাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ঝুঁকি নিল না স্টার পেসারকে নিয়ে। বদলি হিসেবে নেওয়া হলো হর্ষিত রানাকে। চলতি ইংল্যান্ড সিরিজে বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে প্রথমবারের মতো ওয়ানডেতে সুযোগ পান হর্ষিত। 2 ম্যাচে নেন 4 উইকেট। সেখানেই নির্বাচকদের মন জয় করেছেন। মোহাম্মদ সিরাজকে টপকে দুবাইয়ে যাচ্ছেন দলের মূল সদস্য হিসেবে। তবে নিজেদের প্রাথমিক স্কোয়াডে এই একটা বদল নয়, বিসিসিআই পরিবর্তন এনেছে আরও একটা। ওপেনার যশস্বী জয়সওয়ালের বদলি স্পিনার বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনার খ্যাত বরুণের সুযোগ পাওয়াটা অবাক করার মতো। প্রথমত, তিনি জায়গা পেয়েছেন একজন পুরোদস্তুর ব্যাটারের পরিবর্তে। দ্বিতীয়ত, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে নিয়ে মোট স্পিনারের সংখ্যা দাঁড়ালো 5-এ। আগে থেকেই ছিলেন জাদেজা, ওয়াশিংটন, আকসার ও কুলদীপ। এবার বরুণ। দুবাইয়ে স্পিন ফ্রেন্ডলি পিচের সম্ভাবনা দেখছে ভারত, কিংবা ভারতের জন্যই হয়তো স্পিন বান্ধব পিচ রাখা হবে দুবাইয়ে। অতিরিক্ত হিসেবে আছেন সিরাজ, জয়সওয়াল ও দুবে। যদিও দলের সঙ্গে উড়াল দেবেন না তারা। শুধুমাত্র মূল স্কোয়াডে কেউ ইনজুরিতে পড়লে ভাগ্য খুলবে এই 3 জনের মধ্যে কারো। আগামী 20 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে রোহিত শর্মারা। তবে মূল আসরের আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ম্যান ইন ব্লুর। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফিক্সিংয়ে প্রস্তাব দিয়ে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশি স্পিনার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করল আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি দুর্নীতি দমন আইনে 5টি ধারা ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন সোহেলি আক্তার। ঘটনার সূত্রপাত 2023 নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকার মাটিতে। দলের বাইরে ছিলেন স্পিনার সোহেলি আক্তার। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 16 সদস্যের দল বিশ্বকাপ খেলেছিল, যে স্কোয়াডে ছিলেন লতা মণ্ডলও।
সে সময়ই খবর আসে সোহেলি আক্তার ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন লতাকে। বিষয়টি সঙ্গে সঙ্গে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটকে জানান লতা মণ্ডল। মূলত ক্রিকেটার এবং বুকিদের মাঝে মাধ্যম হিসেবে কাজ করেন তিনি। 2022-এ সবশেষ জাতীয় দলে খেলেছিলেন সোহেলি আক্তার। দলের বাইরে থেকে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার সরাসরি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জুয়ারিদের দেয়া প্রস্তাব ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন সোহেলি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির অনুসন্ধানে বের হয়ে আসে মূল ঘটনা। সত্যতা মেলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের 5টি ধারা ভঙ্গ করেছেন সোহেলি, যার জন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসির নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগগুলো অবশ্য আইসিসির কাছে স্বীকারও করে নিয়েছেন এই ক্রিকেটার। এ সকল অভিযোগের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ সোহেলি আক্তার। এর আগে ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশীয় প্রতিষ্ঠান দৌড়। তাদের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। তবে প্রথম বছর চুক্তি পর্যবেক্ষণে রাখবে ফেডারেশন। এই চুক্তিতে বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির জার্সি বিক্রি থেকেও লভ্যাংশ পাবে ফেডারেশন। বিগিনিং এ নিউ এরা অফ পার্টনারশিপ। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন অধ্যায়। কিট স্পন্সর দিয়েই যার শুরু। প্রথমে বিদেশি প্রতিষ্ঠানের কথা বললেও শেষ পর্যন্ত দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ করে দিয়েছে বাফুফে। দেশি ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে ফেডারেশন। বছর জুড়ে নারী ও পুরুষ দলকে ম্যাচ ও অনুশীলন জার্সি সহ কিট সেট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ফিফার গাইডলাইন মেনে জার্সি প্রস্তুত করবে কিট স্পন্সর প্রতিষ্ঠান। দেশীয় এই কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরে গর্বিত বাফুফে সভাপতি। আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাদ দিই নাই। জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা কিন্তু চেক করেছি। আর বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটির উদ্দেশ্য কিন্তু ছিল একটা বড় জিনিস, যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে। বিগত বছরের হিসেব অনুযায়ী দৌড়ের সঙ্গে চুক্তি করায় বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। বিনিময়ে লাল সবুজ জার্সিতে থাকবে দৌড়ের লোগো। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে জার্সি বিক্রি করলে লভ্যাংশ পাবে ফেডারেশন। লাস্ট ইয়ারগুলিতে আমরা দেখেছি যে আমাদের বিএফএ পক্ষ থেকে কিট বাবদ অলমোস্ট 1 কোটি টাকা খরচ হয় প্রতি বছর। সো আন্ডারস্ট্যান্ডেবলি ওই টাকাটা এখন আমাদের লাগবে না। ইভেন্চুয়ালি এটা কিন্তু আমরা মার্চেন্ডাইজিং এ টার্ন করবো। সো ইট উইল নট অনলি উইথ দ্য জার্সি, এটার একটা সেট যেটা কমার্শিয়ালি আমরা মার্কেটে ছাড়বো। সেখানে তার অফকোর্স সেটার রাইটস তো তারা নিচ্ছে, বাট সেটা রেভিনিউ সে আমাদের সাথে শেয়ার করবে। 2 বছরের জন্য চুক্তি হলেও 1 বছর পর্যবেক্ষণ করবে বাফুফে। এছাড়া জাতীয় দলের জার্সির ডিজাইনে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে প্রতিষ্ঠানটি। এখনো প্রস্তুত না হওয়ায় চলতি মাসের শেষে নারী দলের ম্যাচের আগে জার্সি আনভেল করবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে সিনিয়রদের রোষানলে জুনিয়ররা। 18 ফুটবলারের সঙ্গে বিদ্রোহে সামিল না হওয়ায় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকে। দাবি ফুটবলারদের অভিভাবকদের। ব্যাপারটা আত্মসম্মানের। সুকান্তের 18 বছর বয়সে শুধু দুঃসহ স্পর্ধাই নয়, এই 18তেই যেন শনির দশা। হঠাৎ করেই দিশেহারা। কোচ পিটার বাটলারের বিপক্ষে 18 নারী ফুটবলারের বিদ্রোহ দেশের ফুটবলের টক অফ দ্য টাউন। সপ্তাহ পেরুলেও যার হয়নি কোনো সমাধান। উল্টো অভিযোগ এবং পাল্টা অভিযোগে পরিস্থিতি দিনকে দিন হচ্ছে আরও উত্তপ্ত। ইংলিশ কোচ পিটার বাটলারকে সরিয়ে দিতে বিদ্রোহে নামেন 18 ফুটবলার। তার অধীনে অনুশীলন নয়, গণ অবসরের হুঁশিয়ারি দেন সাবিনারা। কোচের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ফুটবলারদের। নিজেদের মূল্য বোঝাতে গিয়ে আরও বিপাকেই পড়ে গেছেন নারীরা।
বাটলারকে সরিয়ে দেওয়ার বিদ্রোহে ধোপে টেকেনি বাফুফের বিশেষ কমিটির কাছে। উল্টো ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়ে গেছেন বিদ্রোহী 18 ফুটবলার। বিশেষ কমিটি সপ্তাহ ধরে যে তদন্ত করেছে সেখানে সিদ্ধান্ত হয়েছে কোচ থাকবেন, বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে যোগ না দিলে বাদ পড়বেন। বাফুফের সভাপতির শান্তির বার্তাও অনুশীলনে ফেরাতে পারেনি তাদের। ক্যারিয়ার বাঁচাতে নতজানু হয়নি নারীরা। ফেডারেশন সূত্রের খবর, বাফুফে এর মধ্যেই 37 জন ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। চুক্তি সম্পন্ন হওয়াদের মধ্যে নেই বিদ্রোহী সাবিনা, সানজিদা, মাসুরা, মারিয়া মান্ডা, ঋতুসহ বিদ্রোহী 18 ফুটবলার। অতিরিক্ত অহংকার আর ধরাকে সরা জ্ঞান করার মাসুল দিচ্ছেন সাবিনা নেতৃত্বে একদল সিনিয়র ফুটবলার। বাফুফে ভবনে কান পাতলে শোনা যায় জুনিয়রদের প্রতি সিনিয়রদের তুচ্ছ তাচ্ছিল্য আর মানসিক নির্যাতনের খবর। নাম প্রকাশ না করার শর্তে এক ফুটবলারের অভিভাবক জানিয়েছেন, সিনিয়র ফুটবলারদের এই বিদ্রোহে কলকাঠি নাড়েন অধিনায়ক সাবিনা খাতুন। দেশের নারী ফুটবলের অগ্রযাত্রার শুরু থেকেই দলের সঙ্গে আছেন সাতক্ষীরার মেয়ে সাবিনা। নারী ফুটবলের একচেটিয়া সাফল্যে তার অবদান অস্বীকার করার নয়, তবে তার আগ্রাসী আচরণের খবরও ভবনে কমবেশি সবারই জানা। বিদ্রোহে যোগ না দেওয়াদের রীতিমতো বেইমান স্বার্থপর বলেও ক্ষোভ ঝাড়েন সাবিনা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় জুনিয়রদের মুখ দেখাও বন্ধ করে দিয়েছেন অধিনায়ক। সিনিয়রদের সিন্ডিকেটে যোগ দিলেও বিপদ, আবার না দিলেও পড়তে হচ্ছে তাদের রোষানলে। খেলার মাঠের চেয়ে তাদের অতিরিক্ত মোবাইল আসক্তি, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ব্যস্ততা প্রভাবিত করছে জুনিয়রদেরও। এতে করে ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় নারী ফুটবল। বাফুফে ভবনের চলমান অস্থিরতা দ্রুত সমাধান চান অভিভাবকরা, নয়তো সম্ভাবনাময় এই খেলায় আগ্রহ হারিয়ে ফেলবে নতুনরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। খালাসে ধীরগতির চক্রে রমজান ঘিরে আমদানি করা পণ্য, দীর্ঘসূত্রতায় জরিমানা গুনছে মাদার ভেসেল কর্তৃপক্ষ। খোলা বাজারে ভোগ্য পণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা। ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি সাফারার জনগণ, কারণ এই যে কস্ট সেটা কিন্তু প্রোডাক্টের উপরে ইনক্লুড হয়ে যাবে। চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 2 কূপের গ্যাস। প্রতিদিন মিলবে 35 থেকে 40 মিলিয়ন ঘনফুট। গ্রীষ্মে বাড়তি চাহিদা মেটাতে কাজে লাগানোর আশা পেট্রোবাংলার। আমরা তো এটার উপরেই ভরসা করে থাকি। এখন আমার কার্ড আমি পাই নাই। ওয়ার্ড কাউন্সিলর অফিস দ্রুত অ্যাক্টিভেশন না সম্পাদন করে ডিলাররা পণ্য বিক্রি করতে ব্যাহত হবে। গরিব আসল নাকি নকল, টিসিবির সুবিধাভোগী বাছাইয়ে জটিলতায় 8টি স্মার্ট কার্ড বিতরণ। সক্রিয় হয়নি 82%, চালুতে বিলম্বের দায় সিটি কর্পোরেশনের কাঁধে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।